আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো। আর ভালো থাকাটাই স্বাভাবিক। কিন্তু ভালো থাকার পাশাপাশি অবশ্যই তোমরা ব্যস্ততার মধ্যেও এখন দিন পার করছো। কারণ ইতিমধ্যেই তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্ট গুলো তোমরা কমপ্লিট করতে হবে। তো অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করতে গিয়ে অনেক ছাত্রছাত্রী ইংরেজি বিষয়টা নিয়ে অনেকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে রয়েছে যে কিভাবে তারা অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবে এ নিয়ে তারা চিন্তায় রয়েছে। তো তাদের জন্যই আমি এই ভিডিওটি তৈরি করেছি, যাতে ছাত্রছাত্রীরা তাদের ইংরেজি বিষয়ে অ্যাসাইনমেন্ট গুলো অত্যন্ত সুন্দরভাবে সাবলীলভাবে তৈরি করতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, সেটা স্কুল এবং মাদ্রাসা এই দুই ধরনের প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীদের জন্য যারা নবম শ্রেণীতে পড়ে। আমি আজকে তোমাদের জন্য ইংরেজি প্রথম পত্র বিষয়ে অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যেই তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের চার্টটি পেয়ে গিয়েছো। তো আমি চার্টটি নিয়ে বেশি আলোচনা করব না, কারণ সময় আমরা বেশি ব্যয় করব না এখানে। তো সংক্ষিপ্তভাবে আমি বলে যাচ্ছি। তোমরা যে চার্টটি এখানে দেখতে পাচ্ছ, ইউনিট 1 লেসন 4 রেসপন্সিবিলিটিস। ইউনিট 1 লেসন 4 টপিক নেম হচ্ছে রেসপন্সিবিলিটিস। এটার উপরে তোমাকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেটা হলো সেকশন সি। এখন সেকশন সি তে কি কাজ করবে তুমি? সেকশন সি তে তোমার টেক্সট বুকে ঠিক ইউনিট 1 এবং লেসন 4 এ গেলে তুমি সেকশন সি সেখানে পেয়ে যাবে। সেখানে 8টি প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর যথাযথভাবে তোমাকে ইংরেজিতে প্রদান করতে হবে প্রিয় শিক্ষার্থীরা। এরপর তোমাকে যে কাজটি করতে হবে, ইউনিট 4 লেসন 1 টপিক নেম হচ্ছে দ্য ফেরি বোট। এটার উপরে সেকশন সি, এখানেও কিন্তু সেকশন সি, তবে এখানে সেকশন সি সকল কাজ তোমাকে করতে হবে না, শুধুমাত্র কোশ্চেন নাম্বার 3 নিয়ে কাজ করতে হবে। সেটা ব্র্যাকেটে দেওয়া আছে, সেখানে 3টি প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর তোমাকে দিতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তারপরেই রয়েছে ইউনিট 4 লেসন 4 টপিক নেম হচ্ছে দ্য স্টোরি অফ লিপি। এখানে তোমাকে একটা স্টোরির প্রথমাংশ দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাকে সেটা পড়ার জন্য বলছে। পড়ে তারপর এই স্টোরিটাই তুমি তোমার নিজ ভাষায় তোমাকে 10টি সেন্টেন্সের মাধ্যমে এই স্টোরিটা যথাযথভাবে তোমাকে কমপ্লিট করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা সরাসরি এবার প্রশ্নগুলোতে চলে যাই, আমরা কিভাবে অ্যাসাইনমেন্টটা লিখবো। আমি কভার পেজটা নিয়ে এখানে আলোচনা করছি না, কারণ কভার পেজটা নিয়ে ইতিমধ্যেই তোমরা ধারণা পেয়ে গিয়েছো যে কভার পেজটা কেমন হবে। সো আমি সরাসরি প্রশ্নতে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ ইউনিট 1 লেসন 4 রেসপন্সিবিলিটিস। তারপরেই এটা কিন্তু সেকশন সি। ওকে, ইউনিট 4 লেসন 4 এর সেকশন সি। এখানে 8টি প্রশ্ন রয়েছে, 8টি প্রশ্নের উত্তর আমি এখানে যথাযথভাবে সাজিয়েছি। তোমরা তোমাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নেবে, এখান থেকে সহযোগিতা নিতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যেটা লেখা আছে, যে প্রথম প্রশ্নটি আমি পড়ে শোনাচ্ছি। হুইচ persons and institutions do you have responsibility for? Make a list. অর্থাৎ কোন কোন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের জন্য তোমাদের দায়িত্ব রয়েছে, একটি তালিকা তৈরি করো। কোন কোন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের জন্য তোমাদের দায়িত্ব রয়েছে, মেক আ লিস্ট, একটি তালিকা তৈরি করো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে আনসারটা আমি লিখেছি, প্যারেন্টস, স্কুল, সোসাইটি, গভর্নমেন্ট। ওকে, ইচ্ছাগুলো তুমি আরো ইনক্রিজ করতে পারো তোমার ইচ্ছা অনুযায়ী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তারপরেই যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে মেক আ লিস্ট অফ রেসপন্সিবিলিটিস ইউ হ্যাভ অ্যাজ এ স্টুডেন্ট অ্যাট হোম, স্কুল, ইন সোসাইটি অ্যান্ড ইন সোসাইটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে প্রশ্নের উত্তরটি জানতে চাওয়া হয়েছে, যে প্রশ্নটি এখানে করা হয়েছে, যে একজন শিক্ষার্থী হিসেবে, অ্যাজ আ স্টুডেন্ট, একজন শিক্ষার্থী হিসেবে অ্যাট হোম, বাড়িতে, স্কুল, স্কুলে, অ্যান্ড ইন সোসাইটি, এবং সমাজের প্রতি, সমাজের প্রতি তোমার তোমাদের যেসব দায়িত্ব রয়েছে, মেক আ লিস্ট অফ রেসপন্সিবিলিটিস ইউ হ্যাভ, তোমাদের যেসব দায়িত্ব রয়েছে সেগুলোর একটি তালিকা তৈরি করো। মেক আ লিস্ট অফ রেসপন্সিবিলিটিস ইউ হ্যাভ অ্যাজ এ স্টুডেন্ট অ্যাট হোম, স্কুল এন্ড ইন সোসাইটি। তাহলে কি বলা হয়েছে, একজন শিক্ষার্থী হিসাবে বাড়িতে, স্কুলে এবং সমাজের প্রতি, সমাজে
তোমাদের যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো একটি তালিকা তৈরি করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে তালিকাটা তৈরি করেছি। দেখো কিভাবে তৈরি করেছি। আনসার, অ্যাজ এ স্টুডেন্ট আই হ্যাভ সাম রেসপন্সিবিলিটিস। হ্যাঁ, একজন ছাত্র হিসেবে অথবা ছাত্রী হিসেবে আমার কিছু দায় দায়িত্ব রয়েছে। দিজ আর এস ফলোজ, সেগুলো নিম্নে দেওয়া হলো। যেমন অ্যাট হোম, বাড়িতে তোমাদের কি কি দায়িত্ব, আমার কি কি দায়িত্ব, সেগুলো থেকে আমি পয়েন্ট আউট করেছি। 4টি দায়িত্ব আমি এখানে লিখেছি, তোমরা ইচ্ছা করলে সেখানে বাড়াতে পারো। যেমন ফার্স্টে আমি যেটি দিয়েছি সেটি হলো টু অবে মাই প্যারেন্টস অ্যান্ড লুক আফটার দ্যাম। ওকে, পিতামাতার কথা মেনে চলা এবং লুক আফটার দ্যাম, এবং তাদের দেখাশোনা করা। অর্থাৎ আমার যে দায়িত্ব রয়েছে, প্রথম দায়িত্বটি কি দিয়েছি আমি এখানে, সেটি হলো পিতামাতার প্রতি, পিতামাতাকে মেনে চলা এবং তাদের দেখাশোনা করা। দ্বিতীয় নম্বরে আমি যে দায়িত্বটির কথা উল্লেখ করেছি সেটা হলো টু রেসপেক্ট দ্য সিনিয়র্স, অর্থাৎ বড়দের শ্রদ্ধা করা, অ্যান্ড টেক কেয়ার অফ দ্য ইয়াঙ্গার্স, এবং ছোটদের যত্ন নেওয়া, স্নেহ করা। তারপরেই যেটি দিয়েছি আমি টু স্টাডি রেগুলারলি অ্যাট হোম, বাড়িতে নিয়মিত পড়াশোনা করা। টু কিপ মাই হোম নিট অ্যান্ড ক্লিন, আমার বাড়িটা কি রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এই 4টি দায়িত্বের কথা আমি এখানে লিখেছি। ইচ্ছে করলে তুমি আরো 2-1টি দায়িত্ব বাড়াতে পারো, অথবা এখান থেকে 2-1টি বাদ দিয়ে নতুন সংযোজন বিয়োজন তুমি এখানে করতে পারো তোমার ইচ্ছা অনুযায়ী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরেই অ্যাট স্কুলস, স্কুলে কি দায়িত্ব রয়েছে সেটি নিয়ে আমি আলোচনা করেছি। এখানে স্কুলের দায়িত্ব হচ্ছে টু গো টু স্কুল রেগুলারলি, ফার্স্টলি তোমাকে স্কুলে যেতে হবে নিয়মিত। টু ফলো দ্য ইনস্ট্রাকশনস অফ মাই টিচার্স, অর্থাৎ আমার শিক্ষকদের বা আমার শিক্ষক শিক্ষিকাদের নির্দেশনাগুলো অনুসরণ করা। তারপরে যেটি আমি দিয়েছি টু কিপ মাই ক্লাসরুম নিট অ্যান্ড ক্লিন, অর্থাৎ আমার শ্রেণীকক্ষটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। উইথ মাই ক্লাসমেটস, আমার সহপাঠীদের সাথে কি করা, আমার রুমটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। কারণ একটি রুম পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ একা করতে পারে না, সহপাঠীদেরকে নিয়েই সাধারণত স্কুলে শ্রেণীকক্ষগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, সেজন্য এটা লিখেছি। তারপরে আছে টু গো টু স্কুল লাইব্রেরি অ্যান্ড অবে দ্য রুলস অফ দ্য লাইব্রেরি। আমরা জানি যে প্রত্যেক স্কুলে একটি লাইব্রেরি আছে, গ্রন্থাগার আছে, সেখানে লাইব্রেরিতে যাওয়া এবং অবে দ্য রুলস অফ দ্য লাইব্রেরি, এবং লাইব্রেরির কিছু নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুনগুলো মেনে চলা। টু অবে দ্য ডিসিপ্লিন অফ একাডেমি, শুধু লাইব্রেরি নয়, সেই ডিসিপ্লিন নিয়ম শৃঙ্খলা অফ মাই একাডেমি, আমার শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা মেনে চলা। তারপর 3 নম্বরে যেটি দিয়েছে ইন সোসাইটি, অর্থাৎ সমাজে তোমার কি দায়িত্ব রয়েছে। সমাজে যে দায়িত্বটা রয়েছে ফার্স্টলি আমি এখানে লিখেছি টু স্ট্যান্ড বাই দ্য সাফারিং পিপল আফটার ন্যাশনাল ক্যালামিটিস। টু স্ট্যান্ড বাই দ্য সাফারিং পিপল, অর্থাৎ দুর্দশাগ্রস্ত যে লোকগুলো রয়েছে সেগুলোর পাশে দাঁড়ানো। কোন দুর্দশাগ্রস্ত লোক, যারা আফটার ন্যাশনাল ক্যালামিটিস, অর্থাৎ প্রাকৃতিক যে দুর্যোগ রয়েছে, দুর্যোগের পরে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। এই শিক্ষার্থীরা, তারপরে রয়েছে টু ভিজিট দ্য ইল পিপল অ্যান্ড নার্স দেম ইফ ইট ইজ পসিবল, অর্থাৎ তোমার যে কাজটা সেটা হচ্ছে অসুস্থ লোকদেরকে দেখতে যাওয়া, অ্যান্ড নার্স দেম ইফ ইট ইজ পসিবল, এবং যদি সম্ভব হয় তাদের সেবা শুশ্রূষা করা, সেটাও আমার সমাজের একটা দায়িত্ব। এবং তারপরেই আমি যেটা দিয়েছি টু মেনটেইন দ্য ডিসিপ্লিন অফ সোসাইটি, অর্থাৎ সমাজের শৃঙ্খলা মেনে চলা, মেনটেইন করা। সমাজের শৃঙ্খলাগুলো তোমাকে মেনে চলতে হবে, আমাকে মেনে চলতে হবে, এটি আমার একটি দায়িত্ব। সেই সঙ্গে আরো একটি দায়িত্বের কথা আমি উল্লেখ করেছি টু ট্রাই টু রিমুভ দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স। এটা একটি মোস্ট ইম্পর্টেন্ট দায়িত্ব, রেসপন্সিবিলিটি। কারণ সমাজের যে অজ্ঞতা রয়েছে সেই অজ্ঞতার অন্ধকার দূর করার চেষ্টা করা, তারপরেই আরো একটি দায়িত্বের কথা আমি লিখেছি, সেটা হচ্ছে টু মোটিভেট দ্য পিপল টু সেন্ড দেয়ার চিলড্রেন টু স্কুল। লোকজনকে মোটিভেট করা, উৎসাহ দেওয়া, অনুপ্রেরণা দেওয়া। টু সেন্ড দেয়ার চিলড্রেন টু স্কুল, তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাতে তাদেরকে অনুপ্রেরণা দেওয়া। এগুলো সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে। তারপরেই আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 3। এখানে একটু খেয়াল করে দেখো যে কোশ্চেনটি লেখা আছে, সেই কোশ্চেনটি হচ্ছে কি, মেক অ্যানাদার লিস্ট অফ থিংস ইউ শুডন্ট ডু অ্যাট হোম, স্কুল অ্যান্ড সোসাইটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরো একটি তালিকা তৈরি করতে হবে, যে তালিকাটা কিসের,
যে ওই জিনিসগুলোর তালিকা তুমি তৈরি করো ইউ শুডেন্ট ডু অ্যাট হোম, যেগুলো তোমার বাড়িতে করা উচিত নয়, স্কুলই করা উচিত নয়, এন্ড সোসাইটি এবং সমাজে করা উচিত নয়, এগুলোর একটি তালিকা তৈরি করো। তো আমরা এখানে তালিকা তৈরি করেছি, আমি প্রথমেই লিখেছি দ্য থিংস হুইচ আই শুডেন্ট ডু অ্যাট হোম, ওই জিনিসগুলো যেগুলো আমার বাড়িতে, স্কুলস এন্ড সোসাইটি এবং সমাজে করা উচিত নয়। আর এস বিলো, অ্যাজ ফলোস, অর্থাৎ নিম্নে সেগুলো দেওয়া হলো। যেমন অ্যাট হোম কি কি আমার বাড়িতে করা উচিত নয়, যেমন টু পিক আপ কোয়ারেলস উইথ দ্য ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ আহ, পরিবারের সদস্যদের সাথে ঝগড়ায় লিপ্ত না হওয়া। হুম, সব পরিবারের সদস্যদের সাথে ঝগড়ায় লিপ্ত না হওয়া। 2 নম্বরে যেটা দিয়েছি টু ডিসিভ দ্যাম, অর্থাৎ তাদের সাথে প্রতারণা না করা। হুম, এখানে টু ডিসিভ দ্যাম, তাদের সাথে প্রতারণা করা, যদি এটা আমরা এভাবে অর্থ উঠাই তাহলে কিন্তু হবে না, কারণ আমি এখানে আই শুডেন্ট ডু অ্যাট হোম সেটা দিয়েছি, যেটা আমার বাড়িতে করা উচিত নয়, অর্থাৎ তাদের সাথে প্রতারণা করা উচিত নয়। টু ডিস্টার্ব দ্য ফ্যামিলি মেম্বার্স, সেখানে পরিবারের সদস্যদের বিরক্ত না করা। হ্যাঁ, অনেক সময় আমরা পরিবারের সদস্যদেরকে বিভিন্নভাবে বিরক্ত করে থাকি, মা বাবাকে মোবাইল কিনে দেওয়ার জন্য প্রচন্ড চাপ প্রয়োগ করে থাকি, বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আমরা চাপ প্রয়োগ করে থাকি, এভাবে ডিস্টার্ব করা তাদেরকে উচিত নয়, অন্যদেরকেও ডিস্টার্ব করা উচিত নয়। টু ডিসঅবে দ্য প্যারেন্টস, অর্থাৎ পিতামাতার পিতামাতাকে অমান্য করা, এগুলো আমার করা উচিত নয়। তাহলে আমরা কি পেলাম এখান থেকে, বাড়িতে আমরা যে কাজগুলো করা উচিত নয়, প্রথমে যেটি দিয়েছি পরিবারের সদস্যদের সাথে ঝগড়া লিপ্ত না হওয়া, তাদের সাথে প্রতারণা না করা, এবং পরিবারের সদস্যদেরকে বিরক্ত না করা, এবং মাতা পিতাকে অমান্য না করা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে আমি যেটা দিয়েছি অ্যাট স্কুল, অর্থাৎ বিদ্যালয়ে তুমি কি করবে, বিদ্যালয়ে আমাদের কি কি করা উচিত নয়, বিদ্যালয়ে কি কি করা উচিত নয় সেটি। টু মেক আ নয়েজ ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ ক্লাসরুমে গোলমাল করা, শোরগোল করা, সুরগুল না করা, সেটা আমার উচিত নয়, সুরগুল করা উচিত নয়। এবং টু বিকাম রুড টু এনিওয়ান, এবং অন্যের প্রতি কঠোর হওয়া উচিত নয়। হুম, এবং টু মেক দ্য ক্লাস ডার্টি, ক্লাসটাকে অপরিষ্কার করা উচিত নয়, নোংরা করা উচিত নয়। টু ডিসঅবে দ্য ডিসিপ্লিন অফ মাই একাডেমি, এবং আমার শিক্ষা প্রতিষ্ঠানে যে নিয়ম শৃঙ্খলা রয়েছে সেটাকে অমান্য করা উচিত নয়। এটা স্কুলে তুমি ইচ্ছা করলে আরো অনেক কিছু এখানে অ্যাড করতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে আমি যেটা দিয়েছি সেটা হলো ইন সোসাইটি, সমাজে আমার কি করা উচিত নয়। সমাজে যেমন টু পিক আপ কোয়ারেলস উইথ দ্য পিপল, লোকজনের সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া আমার উচিত নয়। টু লুক ডাউন আপন দ্য হেল্পলেস, এবং আম, তোমার অসহায়দেরকে ঘৃণা করা, অবজ্ঞা করা, সেটা আমার উচিত নয়। টু ডিসঅবে দ্য ডিসিপ্লিন অফ সোসাইটি, এবং সমাজের নিয়ম শৃঙ্খলা অমান্য করা উচিত নয়। টু মেক দ্য পাবলিক প্লেস ডার্টি, অর্থাৎ আহ, জনসমাগম যে জায়গাগুলো রয়েছে, পাবলিক যে প্লেস গুলো রয়েছে, সেগুলোকে নোংরা করা উচিত নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো 3 নম্বর প্রশ্ন। এখন আমরা চলে যাচ্ছি 4 নম্বর প্রশ্নতে। 4 নম্বর প্রশ্নতে যেটি লেখা আছে সেটি হচ্ছে হু ডু ইউ গেট হেল্প ফ্রম to discharge the responsibilities you have listed in C1. How do they help you? হ্যাঁ, C1 এ উল্লিখিত দায়িত্বসমূহ পালনে কারা তোমাদেরকে সাহায্য করেন? হু ডু ইউ গেট হেল্প ফ্রম, কাদের কাছ থেকে তুমি সাহায্য পাও? টু টু ডিসচার্জ দ্য রেসপন্সিবিলিটিস, দায়িত্বগুলো পালন করতে ইউ হ্যাভ লিস্টেড ইন সি ওয়ান এ তুমি যে তালিকাটা তৈরি করেছো সেখানে দায়িত্বগুলো পালন করতে কাদের কাছ থেকে তুমি সাহায্য পাও, হাউ ডু দে হেল্প ইউ, এবং তারা তোমাকে কিভাবে সাহায্য করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা উত্তরটা জেনে নেই। Answer: My parents, teachers and friends help me to discharge my responsibilities. আমার দায়িত্বগুলো পালন করতে আমাকে প্রথমেই যারা সাহায্য করেন তারা হচ্ছেন পিতামাতা, শিক্ষক, শিক্ষিকা এবং বন্ধু বান্ধব। তারা আমাকে কি করেন, সাহায্য করেন দায়িত্বগুলো পালন করতে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরেই যেটা রয়েছে আহ তারা কিভাবে তোমাকে সাহায্য করে, এই যে হাউ ডু দে হেল্প ইউ, হ্যাঁ, এটার আনসার মাই প্যারেন্টস ট্রেন মি, আমাদের পিতামাতা আমাদেরকে শেখান, কি শেখান, এট হোম, বাড়িতে শেখান, হাউ টু বিহেভ দ্য আদার্স উইথ আদার্স, হ্যাঁ, কিভাবে অন্যদের সাথে আচরণ করতে হবে। হ্যাঁ, দে অলসো টিচ মি, তারা আমাদেরকে শেখান, তারা আমাদেরকেও শেখান, কে শেখান, হাউ টু বি ট্রুথফুল এন্ড অনেস্ট, কিভাবে একজন সত্যবাদী হবে এবং অনেস্ট, সৎ হবে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে মাই টিচার্স ট্রেন মি to be patient, and painstaking, আমার শিক্ষক শিক্ষিকারা আমাকে শেখান টু বি প্যাশন, ধৈর্যশীল হতে শেখান,
এবং ফেন্স ট্রেকিং আর তোমার ব্যথা নেওয়ার মতো, কষ্ট নেওয়ার মতো যে ধৈর্য শক্তি, ধারণ ক্ষমতা, সেটা কিভাবে নিতে হয় সেটা আমাদেরকে শেখান। পাংচুয়াল, ডিসিপ্লিনড এবং নিয়মানুবর্তী, শৃঙ্খলা, এগুলো শৃঙ্খলা, নিয়মানুবর্তী হওয়া, শৃঙ্খলার প্রতি অনুগত হওয়া, এগুলো আমাদের ডিউটিফুল, কর্তব্য পরায়ণ হতে শেখান। ইনকর্পোরেটিভ এবং হেল্পফুল হতে আমাদেরকে শেখান। প্রিয় বন্ধুরা, তারপরে রয়েছে কোশ্চেন নাম্বার 5, আর দেয়ার এনি ডিফিকাল্টিজ ইন ফুলফিলিং দ্য রেসপন্সিবিলিটিস? ব্রিফলি ডিসক্রাইব দ্যাম। হ্যাঁ, এটা কোশ্চেন নাম্বার 5। এখানে যেটা জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে, দায়িত্বসমূহ পালন করতে কোনো সমস্যা রয়েছে কি? সংক্ষেপে সেগুলো বর্ণনা করো। হ্যাঁ, দায়িত্বগুলো পালন করতে কোনো সমস্যা রয়েছে কি? হ্যাঁ, ডিফিকাল্টিজ, কোনো সমস্যা রয়েছে কি পরিপূর্ণ করতে দায়িত্বগুলো? ব্রিফলি ডিসক্রাইব দেম, সেগুলোকে কি করো? সংক্ষেপে বর্ণনা করো। তাহলে আমরা বর্ণনা করছি, yes, obviously there are some difficulties in fulfilling the responsibilities. হ্যাঁ, অবশ্যই কিছু সমস্যা রয়েছে in fulfilling the responsibilities, দায়িত্বগুলো পালন করতে গিয়ে কিছু সমস্যা আছে। These are as follows, সেগুলো নিচে দেওয়া হলো, সেগুলো কি কি? Number 1, sometimes I'm not able to manage much time. Okay, মাঝে মাঝে আমি অনেক সময় ম্যানেজ করতে পারি না, ম্যানেজ করতে পারি না, আমি ম্যানেজ করতে সক্ষম নই। Sometimes I'm in want of money to do some responsibilities, কিছু দায়িত্ব পালন করতে গিয়ে অনেক টাকা প্রয়োজন হয়, সেই টাকা আমি কিন্তু মাঝে মধ্যে শর্টে থাকি, অভাবে থাকি। এটা একটি difficulties। এবং তারপরে আছে sometimes people misunderstand me, মাঝে মাঝে কিন্তু মানুষ আমাকে ভুল বুঝে while doing some responsibility, যখন কিছু দায়িত্ব পালন করা হয়, দায়িত্ব পালন করার সময় মাঝে মাঝে লোকজন আমাকে ভুল বুঝে। তারপরে sometimes I can't cope with the situation when it goes against me, মাঝে মাঝে আমি সময়ের সাথে পেরে উঠি না, when it goes against me, যখন এটা আমার বিরুদ্ধে চলে যায়, অন্য সময় সিচুয়েশন অনুযায়ী খাপ খাইয়ে আমি নিতে পারি না। হ্যাঁ, সেটাও একটা ডিফিকাল্টি। তো নাম্বার 6 নাম্বার কোশ্চেনে যেটা আছে, আমরা এখানে আছে make a list of responsibilities other people have towards you. Briefly describe what might happen if they fail to fulfill their responsibilities. প্রিয় বন্ধুরা, 6 নম্বরে যে কোশ্চেনটি করা হয়েছে, যেখানে জানতে চাওয়া হয়েছে যে তোমাদের প্রতি অন্যদের যেসব দায়িত্ব রয়েছে সেগুলোর একটি তালিকা তৈরি করো। তোমাদের প্রতি অন্যদের যেসব দায়িত্ব রয়েছে সেগুলো একটি তালিকা তৈরি করো। যদি তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয় তবে কি হতে পারে তা সংক্ষেপে বর্ণনা করো। if they fail to fulfill the responsibilities, what might happen, কি হতে পারে সেগুলো কি করো? briefly describe, বর্ণনা করো যদি তারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়। তো প্রথমেই আনসারে যেটা আমি লিখেছি সেখানে a list of responsibilities other people have towards me is as follows. ওকে, তো যে এখানে আমি 4টি দায়িত্বের কথা বলেছি, to provide me with proper education, আমাকে সঠিক শিক্ষা প্রদান করা, to ensure me social security, আমাকে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, not to deceive me, আমার সাথে প্রতারণা না করা, not to show the wrong path to go ahead, সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাকে ভুল পথ না দেখানো। এগুলো তাদের দায়িত্ব রয়েছে। if they fail to fulfill their responsibilities, সেগুলো যদি তারা, সেই দায়িত্বগুলো যদি তারা পালন করতে ব্যর্থ হয় towards me, আমার প্রতি, তাহলে কি হবে? there might happen many problems, অনেক সমস্যা হতে পারে। যেমন I'll not be able to lead a happy and healthy life, আমি কি করতে পারবো না একটি সুখী এবং সমৃদ্ধ আমি জীবন যাপন করতে পারবো না। if my parents are not able to perform their responsibilities, যদি আমার পিতামাতা কি করে না পারে, কি না পারে, to perform their responsibilities, তাদের দায়িত্বগুলো পালন করতে না পারে, তাহলে আমি কি করতে পারবো না? আমি আমার জীবনকে সুখে এবং সমৃদ্ধ ভাবে সমৃদ্ধ জীবন যাপন আমি করতে পারবো না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ সুস্থ জীবন যাপন আমি করতে পারবো না, এটা যদি আমার পিতামাতা কি না করে, রেসপন্সিবিলিটিস, দায়িত্বগুলো পালন না করে, দায়িত্বগুলো পালন না করে, তাহলে আমি এই সমস্যায় পড়ে যাব। তারপরে যেটা রয়েছে, my study may not bring any fruit if the teachers don't
provide me accurate guidance. My study may not bring any fruit. আমার পড়ালেখা may not bring any fruit, কোনো ফল বয়ে আনবে না। if the teachers don't provide me, যদি শিক্ষক শিক্ষিকারা আমাকে প্রদান না করে accurate guidance, সঠিক নির্দেশনা, যদি সঠিক গাইডলাইন যদি তারা আমাকে প্রদান না করে, তাহলে আমার এই পড়ালেখা এটা ফলপ্রসূ হবে না, কোনো ফল বয়ে আনবে না। এবার আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 7, what rewards are you likely to get if you fulfill responsibilities? কোশ্চেন নাম্বার 7 এ তোমাদের কাছে যেটা জানতে চাওয়া হয়েছে, তোমরা যদি তোমাদের দায়িত্বগুলো পালন করো তবে তোমরা কি ধরনের পুরস্কার পেতে পারো? কি ধরনের পুরস্কার পেতে পারো? তোমরা যদি এতক্ষণ যে দায়িত্বগুলো আলোচনা করা হয়েছে, দায়িত্বগুলো যদি তোমরা পালন করো তাহলে কি ধরনের পুরস্কার তোমরা পেতে পারো? সেটার আনসার আমি লিখেছি এভাবে, reward should not be accepted because discharging responsibilities is a moral thing. যে পুরস্কার প্রত্যাশা করা উচিত নয়, বিকজ কারণ discharging responsibilities, দায়িত্ব পালন করা, is a moral thing, একটি নৈতিক জিনিস। ওকে, yet the rewards which I am likely to get by fulfilling my responsibilities are as follows. তবুও যে পুরস্কারটা আমি আমার পাওয়ার সম্ভাবনা থাকে, আমি চাই, by fulfilling my responsibilities, দায়িত্বগুলো পালন করে, are as follows, সেগুলো হচ্ছে কি প্রেজ। সাধারণত আমি প্রশংসা প্রত্যাশা করতেই পারি, যদিও এগুলো করা উচিত নয়, প্রত্যাশা করতেই পারি পিচ এন্ড প্রসপারিটি, এবং সেখানে শান্তি এবং প্রসপারিটি আমি সেটা প্রত্যাশা করতেই পারি। সেলফ কন্টেনমেন্ট, আত্মতৃপ্তি যেটা, সেটাও আমি চাইতেই পারি। তারপরে কোশ্চেন নাম্বার 7B তে যেটা দেওয়া আছে, 7 এ কিন্তু দুটি কোশ্চেন, একটি হচ্ছে এ, আমরা ইতিমধ্যে সেটাকে নিয়ে আলোচনা করেছি। এখন হচ্ছে 7B, what penalties or punishments may you get if you do not carry out your responsibilities? তুমি যদি তোমার দায়িত্বগুলো পালন না করো তাহলে কি ধরনের যে দণ্ড, কি ধরনের দণ্ড এবং শাস্তি তুমি পেতে পারো? what penalties or punishments may you get? কি ধরনের দণ্ড অথবা শাস্তি তুমি পেতে পারো if you do not carry out your responsibilities, তুমি যদি তোমার দায়িত্বগুলো পালন না করো। ঠিক আছে বন্ধুরা, আমি যে আনসারটি লিখেছি, unless I discharge my responsibilities, যদি আমি আমার দায়িত্বগুলো পালন না করি, I have to face some problems, আমাকে কিছু সমস্যা ফেস করতে হবে, as penalties or punishments, দণ্ড এবং শাস্তি হিসেবে আমাকে কিছু সমস্যা ফেস করতে হবে, মোকাবেলা করতে হবে। these are follows, সমস্যাগুলো কি কি? আমি এখানে লিখেছি মাত্র 3টি, আরো অনেক সমস্যা তোমাকে ফেস করতে হতে পারে, তার মধ্যে আমি এখানে 3টি লিখেছি। my mental peace will disappear, আমার যে মেন্টাল মানসিক যে শান্তি এটা কিন্তু চলে যাবে, উধাও হয়ে যাবে। I'll be disliked by people, আমাকে মানুষ অপছন্দ করবে। it will be impossible to prosper in life, জীবনে উন্নতি করা অসম্ভব হয়ে যাবে। এই 3টি দণ্ড বা শাস্তি আমি পেতে পারি যদি আমি আমার দায়িত্বগুলো পালন না করি। শিক্ষার্থী বন্ধুরা, এবার কোশ্চেন নাম্বার 8, what responsibilities do you think you can perform well when you go on a class picnic or when your school stages a play as part of its annual prize giving ceremony? প্রিয় বন্ধুরা, এখানে যেটি জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে, যখন তোমাদের বিদ্যালয়ের একটি শ্রেণী বনভোজনে বা বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একটি নাটক মঞ্চস্থ করা হয়, তখন তোমরা কি কি দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবে বলে মনে করো বা মনে হয়? এটার আনসার আমরা এখানে যেটা লিখেছি, যে there is scope to perform many responsibilities when I go on a class picnic, for example, অনেক দায়িত্ব পালন করার সুযোগ রয়েছে when I go on a class picnic, যখন আমি ক্লাস পিকনিকে যাই। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, সেটা আমি লিখেছি, 4টি পয়েন্ট উল্লেখ করেছি। I can help those students who have problems, আমি ওই সকল ছাত্রছাত্রীদেরকে আমি সাহায্য করতে পারি যাদের সমস্যা রয়েছে। তো আমরা জানি যে ক্লাস পিকনিকে গেলে অনেকে অনেক সময় অনেক সমস্যায় পড়ে, সাধারণত তাদের সাহায্য করার জন্য আমার যে মানসিক প্রস্তুতি সেটা যদি আমি নিয়ে রাখি, তাহলে সবসময় আমি তাদেরকে সাহায্য করার যে প্রচেষ্টা সেটা আমি করতে পারবো। তারপরে আছে I can serve food to the students and the teachers, আমি কি করতে পারি, খাবার সার্ভ করতে পারি ছাত্রছাত্রীদেরকে এবং আমার প্রিয় শিক্ষকদেরকে আমি খাবার পরিবেশন করতে পারি।
এটি কিন্তু একটি অনেক বড় দায়িত্ব। আমরা জানি যে অনেক সময় পিকনিকে গেলে অনেক স্টুডেন্টস বা টিচারদেরকে নিয়ে ওখানে একটা অনেক সময় শোরগোল পড়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা নিজে না খেয়ে অন্যদেরকে খাওয়ানোর মন মানসিকতা যদি থাকে, তাহলে অবশ্যই সেই বনভোজনটা কিন্তু অনেকটা ফ্রুটফুল হয়, অত্যন্ত সুন্দর হয়। সেক্ষেত্রে আমি তাদেরকে খাবার পরিবেশন করতে পারি। আমি একটু পরে খাবার, সমস্যা নেই। আই ক্যান হেল্প টু মেক স্টেজ, এবং স্টেজ তৈরি করার জন্য আমি সাহায্য করতে পারি। I can motivate other students to work together. Okay, I can motivate, আমি অনুপ্রেরণা দিতে পারি other students, অন্যান্য ছাত্রছাত্রীদেরকে to work together, একসাথে কাজ করতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে আমাদের এখন কিন্তু ইউনিট 4 লেসন 1 দ্য ফেরি বোট লাস্ট প্রশ্নতে আমরা চলে এসেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে কিন্তু এখানে খেয়াল রাখবে, কারণ এই কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আনসার দ্য কোশ্চেনস বিলো। ফেরি বোট, ওকে, ফেরি বোট নিয়ে এখানে প্রশ্ন করা আছে কয়টি? 3টি প্রশ্ন করা হয়েছে ইউনিট 4 লেসন 1। ওকে, প্রথম প্রশ্নটি হচ্ছে if we have too many buyers of fish in the market, what is likely to happen? যে আমাদের যদি অনেক বায়ার, ক্রেতা থাকে, টু ফিশ ইন দ্য মার্কেট, ওকে, বাজারে যদি অফ ফিশ ইন দ্য মার্কেট, বাজারে যদি মাছের অনেক ক্রেতা থাকে, হোয়াট ইজ লাইকলি টু হ্যাপেন, কি ঘটার সম্ভাবনা থাকে? সাধারণত আমরা এখানে যেটা লিখেছি, if we have too many buyers in the fish market, অর্থাৎ মাছ বাজারে যদি অনেক বেশি ক্রেতা থাকে, the sellers may increase the price of fishes, যে মাছ বিক্রেতা যারা রয়েছে তারা ইনক্রিজ দ্য প্রাইস, মূল্যটা বাড়িয়ে দিতে পারে, অফ ফিশেস, মাছের মূল্যগুলো বাড়িয়ে দিতে পারে। যদি ক্রেতা বেশি দেখে, তারা মনে করে এই তো চান্স, সুযোগটা নেওয়া যায়, এভাবে তারা বাড়িয়ে দিতে পারে। অ্যাজ এ রেজাল্ট, ফলে দ্য ডিমান্ড অফ ফিশ উইল বি বিগার দেন দ্য সাপ্লাই, যে মাছের যে চাহিদা সেটা সাপ্লাই অনুসারে, সরবরাহের চেয়ে সেটা অনেক বড় হয়ে যেতে পারে। তাহলে এতে করে আমরা ক্ষতির সম্মুখীন হতে পারি। গরিবেরা মাছ নাও কিনতে পারে, কারণ তাদের টাকার অভাব রয়েছে, আমরা সেটা জানি। মাছের দাম যখন বেড়ে যাবে, তারা এতে ক্ষতিগ্রস্ত হবে। এগুলো তুমি ইচ্ছা করলে বাড়িয়ে লাগিয়ে দিতে পারো। তারপরে রয়েছে বি নাম্বার, ইফ উই হ্যাভ টু মেনি প্যাসেঞ্জার্স এট বাস অর ট্রেন স্টেশন, হোয়াট মে হ্যাপেন। যদি একটি বাস অথবা ট্রেন স্টেশনে মেনি প্যাসেঞ্জার্স, যদি টু মেনি প্যাসেঞ্জার্স, অনেক প্যাসেঞ্জার্স, যাত্রী থাকে, তাহলে হোয়াট মে হ্যাপেন, কি ঘটতে পারে? এই প্রশ্নটি তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তো যেটি এখানে উত্তরটি দেওয়া হয়েছে, ইফ উই হ্যাভ টু মেনি প্যাসেঞ্জার্স এট আ বাস অর ট্রেন স্টেশন, একটি বাস অথবা ট্রেন স্টেশনে যদি অনেক বেশি প্যাসেঞ্জার থাকে, যাত্রী থাকে, ইট উইল বিকাম ক্রাউডি, সেটা কি হতে পারে? জনাকীর্ণ হয়ে যেতে পারে, এন্ড নয়েজি, এবং সেখানে গোলমাল হতে পারে। বাস ও ট্রেন উইল বি ওভার ফুলফিলড বাই প্যাসেঞ্জার্স, বাস অথবা ট্রেন কি হয়ে যেতে পারে, যে অতিরিক্ত যাত্রী বোঝাই হয়ে যেতে পারে, পরিপূর্ণ হয়ে যাবে, অতিরিক্ত যাত্রী নিয়ে পরিপূর্ণ হয়ে যেতে পারে। অ্যাজ এ রেজাল্ট অ্যাক্সিডেন্টস মে অকার, ফলে কি হতে পারে? দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে সি নাম্বার কোশ্চেন, ইফ উই হ্যাভ টু মেনি পিপল ইন আ ভিলেজ, টাউন, সিটি, হোয়াট উইল হ্যাপেন, যে ইফ উই হ্যাভ টু মেনি পিপল, যদি অনেক বেশি লোক, ইন আ ভিলেজ, একটি গ্রামে থাকে, টাউন, শহরে থাকে, অথবা সিটি শহরে যদি সেখানেও থাকে, তাহলে হোয়াট উইল হ্যাপেন, কি হবে? কি হবে? সেই উত্তরটা আমি লিখেছি এইভাবে, ইফ উই হ্যাভ মেনি পিপল ইন আ ভিলেজ, টাউন, সিটি, দ্য কাল্টিভেটেবল ল্যান্ডস, চাষাবাদযোগ্য যে জমিগুলো আছে, উইল বি অকুপাইড ফর হাউজিং, সেগুলো বাড়ির জন্য দখল হয়ে যাবে। এজ এ রেজাল্ট, ফলে হাউজিং প্রবলেম উইল অ্যারাইজ, অর্থাৎ বাড়ি করার যে সমস্যা, এটা বৃদ্ধি পাবে। অল পিপল ক্যান নট গেট দেয়ার বেসিক নেসেসিটি সাপ্লাই, সকল লোকে কি করতে পারবে না, তাদের যে মৌলিক যে চাহিদা রয়েছে, মৌলিক যে প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে, সেগুলো তারা নাও পেতে পারে। অফ লাইফ, জীবনের যে মৌলিক জিনিসগুলো রয়েছে, সেগুলো তারা নাও পেতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একদম শেষ প্রশ্নতে চলে এসেছি, সেটা হচ্ছে ইউনিট 4 লেসন 4 দ্য স্টোরি অফ লিপি। গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ assignment, read the beginning of the story, write 10 new sentences to complete the story in a way you would like. Okay,
এই স্টোরি প্রথম অংশটা পড়ো, রাইট 10 নিউ সেন্টেন্সেস, 10টি সেন্টেন্স লিখো টু কমপ্লিট দি স্টোরি, এটা কমপ্লিট করার জন্য। ওকে, তো আমরা এখানে যেটা নীলা a young girl of 14 is a student of class 9 of Noaphara Girls High School, Noaphara. She was a poor girl but had an aspiration, এটা inspiration হবে না, এটা হবে aspiration, আমি সেটাকে একটু ইয়ে করে দিচ্ছি, aspiration, a aspiration, aspiration, okay, an aspiration to help her family for a better life. Okay, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, on her way to school, a boy named Alom used to teach her very often, but she did not get frustrated. Rather, এটুকু পর্যন্ত কিন্তু তোমার প্রশ্নের অ্যাসাইনমেন্টে দেওয়া আছে, বাকি কাজগুলো তোমাকে এখানে করতে হবে। এখন বাকি 10টি সেন্টেন্স লিখে তোমাকে কাজটা করতে হবে। তাহলে এখানে কথাটা কি বলা হয়েছে, নীলা a young girl of 14 is a student of class 9, অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রী নীলা, একটি যুবতী মেয়ে, হ্যাঁ, নীলা ইয়াং গার্ল, সে বয়স কত, 14 বছর, অফ নোয়াপাড়া গার্লস হাই স্কুল, নোয়াপাড়া গার্ল হাই স্কুলের নোয়াপাড়ায় অবস্থিত নোয়াপাড়া গার্লস হাই স্কুল নবম শ্রেণীর ছাত্রী নীলা, 14 বছর বয়স। শি ওয়াজ এ পুয়ার গার্ল, সে একজন গরিব ছাত্রী ছিল, বাট হ্যাড অ্যান অ্যাসপাইরেশন টু হেল্প হার ফ্যামিলি, কিন্তু তার অ্যাসপাইরেশন ছিল, আকাঙ্ক্ষা ছিল, টু হেল্প হার ফ্যামিলি, তার পরিবারকে সাহায্য করার, ফর আ বেটার লাইফ, একটি উন্নত জীবনের জন্য, তার পরিবারের সদস্যদের সাহায্য করার একটি অ্যাসপাইরেশন তার ছিল। On her way to school, তার স্কুলে যাওয়ার পথে a boy named আলম, আলম নামে একটি ছেলে, used to teach, তাকে ত্যক্ত করত, তাকে ত্যক্ত করত, very often, প্রায় তাকে কি করত, ত্যক্ত করত, হ্যাঁ, উত্ত্যক্ত করত, but she did not get frustrated, কিন্তু সে কি হয় না, হতাশাগ্রস্ত হয়ে যায়নি। দেখো এখানে একটা পাওয়ার, কিন্তু সে হতাশাগ্রস্ত হয়ে যায়নি, যদিও সে তাকে কি করতো, উত্ত্যক্ত করতো, কিন্তু সে হতাশাগ্রস্ত হয়ে যায়নি, বরং সে কি করলো, এখান থেকে আমরা শুরু করব। হার মেন্টাল পাওয়ার ওয়াজ ভেরি স্ট্রং, আমি এখানে যেটা লিখেছি, তার মানসিক শক্তি ছিল অনেক শক্তিশালী। শি ওয়ান্ট হিম ফ্রিকোয়েন্টলি, সে বারবার তাকে সতর্ক করলো, বাট দ্য বয় ডিড নট পে হিড টু হার স্পিচ, কিন্তু তার এই ছেলেটি তার কথায় কি দেয়নি, কান দেয়নি, তার কথায় মনোযোগ দেয়নি। এট আ স্টেজ শি ইনফর্মড হার প্যারেন্টস অ্যাবাউট দিস, যখন কি হলো, এই ছেলেটি তার সতর্কবাণী শুনলো না, ছেলেটি উত্ত্যক্ত করেই চললো, তখন একটি পর্যায়ে সে কি করলো, তার প্যারেন্টস, তার পিতামাতাকে ইনফর্ম করলো, জানালো অ্যাবাউট দিস, ব্যাপারটা নিয়ে। হার প্যারেন্টস ওয়্যার ওয়ারিড অ্যাবাউট দেয়ার ডটার, তার পিতামাতা কি করলো, তাদের কন্যাকে নিয়ে চিন্তাগ্রস্ত হয়ে গেল। They decided that they would inform it to the head teacher of her school, তারা সিদ্ধান্ত নিল যে তারা এটা জানাবে, কাকে জানাবে, টু দ্য হেড টিচার অফ হার স্কুল, তার স্কুলের প্রধান শিক্ষককে জানাবে। নীলাস ফাদার ওয়েন্ট টু স্কুল অ্যান্ড ইনফর্ম দ্য হেড টিচার অফ দ্যাট স্কুল, এবং নীলাস ফাদার সেখানে গেল এবং ওই স্কুলের হেডমাস্টারকে বিষয়টা জানালো। দ্য হেড টিচার ইনফর্মড দ্য পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনে ইনফর্ম করে দিল হেড টিচারে, অ্যান্ড দ্য বয় ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পুলিশ, এবং ছেলেটিকে পুলিশে ধরে নিয়ে গেল, হ্যাঁ, তো ধরে নিয়ে গেল। ফাইনালি কি হলো, ফাইনালি শি কুড কমপ্লিট হার সেকেন্ডারি এডুকেশন সাকসেসফুলি, পরিশেষে সে নীলায় কি করলো, কমপ্লিট শেষ করতে পারলো হার সেকেন্ডারি এডুকেশন সাকসেসফুলি, তার যে মাধ্যমিক শিক্ষা সেটা সফলভাবে কিন্তু সে সম্পন্ন করতে সমর্থ হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 10টি সেন্টেন্স দিয়ে আমি এই স্টোরিটা লিখেছি, এটা ইচ্ছে করলে তুমি তোমার মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারো। তো প্রিয় বন্ধুরা, তোমাদের আমার এই ক্লাসটি কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার রিকোয়েস্ট থাকবে, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে আমি পরবর্তীতে তোমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ ক্লাসগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই চ্যানেলটি সম্পূর্ণ শিক্ষা
কার্যক্রম নিয়ে যদি সাবস্ক্রাইব করে থাকো এবং আমার এই চ্যানেলের সাথেই থাকো, তাহলে অবশ্যই তোমরা অনেক কিছুই পাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অ্যাসাইনমেন্ট অত্যন্ত সুন্দরভাবে যাতে তোমরা কমপ্লিট করতে পারো, সেই দোয়া আমি করি। আমার জন্য দোয়া করবে, আল্লাহ যাতে আমাকে সেই শক্তি দেয় যাতে করে আমি মানুষের উপকারে আসতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।